চিন্তা নেই, খারাপ কিছু বলবো না। তবে যেটুকু বলবো আপনাকে বিশ্বাস করতে হবে আমার কথা। বলুন, করবেন বিশ্বাস? মেহেরদের কথায় ভাবনায় পড়ে যায় শ্রেয়সী। কি এমন বলবে লোকটা যে তাকে বিশ্বাস করতে হবে? বেশ কিছুক্ষণ ভাবে শ্রেয়সী, তারপর মেহেরের দিকে তাকিয়ে নিচু স্বরে বলে, জি বলুন। বিশ্বাস করবেন তো আমায় কথা? জি। শ্রেয়সীর কথায় ভীষণ খুশি হয় মেহেরজ। আনন্দে ভরে ওঠে মন। মেহেরজ শুক্র একটা কাশি দিয়ে শ্রেয়সীর মনোযোগ আকর্ষণ করে তারপর বলে, আপনি জানেন যে আমার আর আপনার বিয়েতে আমাদের দুই পরিবারই এর মত থাকলেও প্রথমে আমাদের ডিভোর্স হওয়ার পর আপনার বাবা অসম্মানিত হয়। এটা স্বাভাবিক ছিল, কিন্তু এবার আবার বিয়েতে রাজি হয়ে যাওয়া মোটেও স্বাভাবিক মনে হয়নি আমার। কারণ আপনার বাবা কিভাবে আবার হুট করে সব মেনে নিল। যেখানে আপনার ভাই আমাদের বাড়িতে বললেন পরে জানাবে। আশ্চর্যের বিষয়, বাড়ি আসার পরই রাজি। প্রথমে তো ভাবলাম আপনার কথা ভেবে রাজি, কিন্তু অনলি তখন আমার উপর রেগে ছিলেন আর আপনার কথা ভেবে রাজিও হলো। আর আমার মন মানতে চাইলো না এই বিষয়টা। আমার মনের ভিতরে কেমন জানি লাগলো। এই বিয়েতে আপনার বাবা ভাইয়ের রাজি হওয়ার ভেতরে বিশাল একটা কারণ আছে, আর এই কারণটাই আমার ভয়ের বিষয়। মেয়েরাদের সম্পূর্ণ কথা মনোযোগ দিয়ে শ্রাবণকে শ্রেয়সী প্রথমে একটু বিরক্ত ফিল হওয়ার বাবার ভাইয়ের নামে কথা শুনে, কিন্তু শেষ কথা শুনে শ্রেয়সীর মনেও ভিতরে তোলপাড় শুরু হয়ে দেয়। আসলে তো সেই দিন বাড়ি থেকে যাওয়ার আগেও এই লোকটার উপর তার বাবা ভীষণ রেগেছিল, আর তার ভাইও তো আরো বেশি। মানলাম সব শুনে শান্ত হলে, কিন্তু এতটা সহজে তার ভাই মেনে নিয়েছে তা? আর সেদিন তাকেও জোর করেছিল দ্বিতীয়বার বিয়ের জন্য। শ্রেয়সীকে ভাবনায় পড়তে দেখে মেহরজ বলে, আমি জানি না আমার ধারণা কতটা সঠিক, তবে বিশ্বাস করুন, আমার মনে হয় কোনো একটা কারণ নিশ্চয় আছে। মেহরজের কথায় চমকায় শ্রেয়সী নিজেকে সামলে নেয়। তারপর শান্ত স্বরে বলে, জানি না এর ভেতরে কারণ আছে কি না, তবে আমি আপনাকে বিশ্বাস করেছি। আর কোনো কারণ থেকে থাকলেও কি কারণ হতে পারে তা আমার মনে প্রশ্ন দানা বাঁধতে শুরু করেছে। শ্রেয়সীর কথায় মেহেরজ তাকালো শ্রেয়সীর দিকে। চোখের নিচে কোনায় ছোট্ট একটা তিল, গোলাপি ঠোঁট জোড়া টসটসে কমলার মতো হয়ে আছে। ফর্সা মুখে দুই ভ্রুর মাঝে একটা কালো টিপ খুব টাইনসের মেহেরাজকে। মেহেরাজ শুকনো ঢোক গিলল। তার হাত মুষ্টিবদ্ধ করে নিল মাস্ক খুলে পর থেকে, আর চোখে কাত করে তাকিয়ে তার হিসাব নেই মেহেরজের কাছে। মেহেরজ নিজেকে সামলে নিয়ে বলে, হয়তো আপনার বাবা কিংবা ভাই আমার উপর বা আমার পরিবারের উপর কোনো প্রকার প্রতিশোধ নিতে চাচ্ছে আমাদের সেই অসম্মানের জন্য। মেহেরজের কথায় শ্রেয়সীর সাথে সাথে বলে, এটা ভুল বললেন। আপনি আমার বাবা এমন না। বাবা কারোর উপর কখনো রাগ অভিমান জমে রাখেন না। মেহেরজ একটা তপ্ত শ্বাস ছেড়ে সে জানায়, প্রতিটা মায়ের তার বাবার নামে কোনো কিছু সহ্য করতে পারে না, তাই ঠান্ডা মাথায় বোঝাতে হবে। মেহেরজ শান্ত কণ্ঠে বলে, আমি তো বলিনি এমনটা হবে, শুধু আপনাকে এক্সপ্লেন করলাম। হতে পারে আমাদের বিয়েটাই হলো না। মেহেরজের এই কথায় শ্রেয়সী আরো চমকে যায়। বিয়ে হবে না? তাদের তো বিয়ে ঠিক হয়েছে। শ্রেয়সী কেমন খারাপ লাগা অনুভব হয়। শ্রেয়সীর মুখ দেখে মেহেরজ বলে, আমার মনে হলো তাই বললাম। আসলে আমি কোনো পেশা নিতে চাচ্ছি না এই বিষয়ে। আপনি অগত, আপনি আমার লাইফের প্রথম নারী, আর আমি চাই আমার সারা জীবনের অর্ধাঙ্গিনী হিসেবে আপনি থাকেন। কিন্তু যদি আমার ধারণা ঠিক হয়, তাহলে আপনার বাবা ভাই আমাদের মিল হতে দিবে না। বিয়েতে রাজি হওয়ার সম্পূর্ণ একটা সাজানো নাটক হতে পারে। মেহেরজের কথায় আঁতকে ওঠে শ্রেয়সী। সে তো এভাবে ভেবে দেখেনি। আসলে যদি এমন হয়, শ্রেয়সী আর চায় না কলঙ্ক মাখাতে। এই মানুষটার সাথে একবার নিজেকে জড়িয়েছে অজানা, এবার জেনে শুনে জড়িয়েছে সারা জীবন। বাঁচতে চায় একত্রে। শ্রেয়সীর ভাবনা থেকে বেরিয়ে এসে মেহেরজের দিকে তাকিয়ে চোখ নামিয়ে নিয়ে বলে, জানি না আলপার ভাবনার সত্যটা কতটুকু, তবে সত্যি বলতে আমি চাই না আমার জীবনে আর কলঙ্ক আসুক। আপনার নামে যে কলঙ্ক আমার গায়ে লেগেছে, সেটার সাথে নিয়ে আপনার সাথে বাঁচতে চাই আমি। শ্রেয়সী চুপ করে। মেহেরজের কথায় বাবার ভাইয়ের প্রতি আলাদা মনোভাব জন্মে গেছে। যদি সত্যি এমন হয়, মেহেরজের কিছু বললে তা আগে শ্রেয়সী আবার বলে, আর আপনার ধারণা ঠিক হলে আমি কি আর মিল হব না? এই কলঙ্কিকে আমাকে সারা জীবনে বয়ে বেড়াতে হবে? না, সেই সব ব্যবস্থা আমি করে এসেছি। কখন শুধু অ- এখন শুধু অপেক্ষা, অনুমতি অপেক্ষা। কি ব্যবস্থা? শ্রেয়সীর কথায় মেহেজের হাতে সেই ফাইলটা
শ্রেয়সীর দিকে এগিয়ে দেয়। সেখানে 3 পৃষ্ঠা একটা দলিল, বিয়ের কথা উল্লেখ করা আছে। শ্রেয়সী আর কিছু দেখলো না, মেহেরজের দিকে তাকিয়ে বলল, বিয়ের চুক্তি, হ্যাঁ। শ্রেয়সী মেহেরজের কথায় ফাইলটা বন্ধ করে দিল। মেহেরজের অগ্রিম ভাবনায় মুগ্ধ শ্রেয়সী। শ্রেয়সীর ভাবনার মাঝে মেহেরজের টেবিলে এক পাশে রাখা লাল গোলাপটা এবার শ্রেয়সীর দিকে বাড়িয়ে দিয়ে শান্তস্বরে বলে, সারা জীবনের সঙ্গী হবেন আমার, অনেক ভালোবাসবো, আদর করব, শাসন করব, আবার দিন শেষে বুকে টেনে নেব। বলুন হবেন আমার দিন শেষে ঘরে ফিরে এক বুক প্রশান্তি ভরা হাসি দিয়ে ক্লান্তি মিলিয়ে দেওয়ার সঙ্গী। মেহেরজের নেশাক্ত কণ্ঠস্বর মাতাল করে তুলল শ্রেয়সীকে। কিভাবে মানা করবে সে? কলেজে প্রথম দিন দেখে যার প্রেমে পড়ে গিয়েছিল, আর এমনকি সে তার বিবাহিত স্বামী হওয়া যায় না তার সঙ্গী। শ্রেয়সীর কাঁপা কাঁপা মেহেরজের হাত থেকে গোলাপটা নিল। তারপর মেহেরজের হাতের উপর হাত রেখে বলল, হুঁ, হব আপনার সারা জীবনের সঙ্গী। শেষ বয়সে 15 পানের সুপারি কেটে দেওয়ার মতো সঙ্গী। হাতে হাত রেখে সারা জীবন সমস্ত ধূলিঝড় অতিক্রমে করার মতো সঙ্গী। শ্রেয়সী কাব্যিক কথা মেহেরজের ভীষণ খুশি হয়। এদিকে শ্রেয়সী নিজের কথা নিজেই লজ্জা পায়। মেহেরজ শ্রেয়সীর হাতটা নিয়ে মুখ বাড়িয়ে হাতে চুমু দেয়। সর্বাঙ্গ কেঁপে ওঠে শ্রেয়সীর। মেহেরজ তা লক্ষ্য করে। বেলি ফুলের মালাটা নিয়ে শ্রেয়সীর হাতে বেঁধে দিয়ে বলে, আজকের পর থেকে আমি আপনার সকল সুখ দুঃখের সাথী হয়ে গেলাম হৃদয় রানী। বিছানায় বসে এক হাত দিয়ে নিজের মাথায় অনবরত টিপে যাচ্ছে তোহা। মাথায় যন্ত্রণা শুরু হয়েছে তার। সিয়াম দোকানে। আলতাফ শেখ দুপুরে খাওয়ার পর আর দোকানে যায়নি, ঘুমিয়ে আছে এখন। তোহার ঘরে দরজা লাগিয়ে তুহিনের দেওয়া মেসেজগুলো চেক করছে। আগামীকাল সন্ধ্যায় 3 জায়গায় আগুন লেগেছে, হুট করে। তবে একটা জায়গায় খাটে ধারে। তোহা অনেকক্ষণ ভেবে সেটা ডিটেইলস চাইলো। তুহিন পর সব দিয়ে দেয়। এই বাড়িতে 4 জন সদস্য ছিল। কাল রাতে আগুনের পুড়ে সবাই মারা গেছে। আর একই এলাকায় একজন পুলিশও নিখোঁজ। তোহা 2 2 4 মিলিয়ে নেয়। যদিও শিওর না, তবে সন্দেহর পাতায় সিয়ামের নাম আরো দৃঢ় হয়ে উঠল। তোহা তুহিনের সাথে আরো বেশি কিছুক্ষণ কথা বলে ফোন রেখে দেয়। মাথা যন্ত্রণা তাকাতে পারছে না মেয়েটা। বিছানায় শুয়ে পড়ে একপাশ ফিরে আজ থেকে 15 বছর আগে, যখন তোহা ছোট, তখন তার বাবাকে হায়ার তোহা। প্রথমে সব স্বাভাবিক হলেও পরে তার মা তাদের বলেছিল তার বাবাকে খুন করা হয়েছে। আর খুন এই আলতাফ শেখই, জমি লোভে। আর সেই জমি উপরে বাড়িতেই তোহা এমন সুযোগ আছে। প্রথম কিছু না বুঝলেও কিছুদিন পর তোহার মাও নিখোঁজ হয়ে যায়, এমনকি তার বড় ভাইও। রাস্তার পাশে ঝোপের ভিতরে ঠিক 2 দিন পর মা ভাইয়ের লাশ পেয়েছিল সবাই। তোহা এমন পরিস্থিতিতে খুব ভেঙে পড়েছিল তখন। তার সব সাথী, তার ভাই, তার মা মাথার উপর ঢাল হয়ে দাঁড়ায়। চাচির কাছে মানুষ হয়েছে তারা, তবে মাথায় জন্মেছিল বাবা মার হত্যার প্রতিশোধের নেশা। কখন কার একটা পুলিশ কেউ হয়নি যে 3 মানুষ এমন মারা গেল তাও। দিনে দিনে সবাই তার বাবা মাকে ভুলে গেলেও তোহা ভুলে যেতে পারেনি। তাই তো পুলিশের চাকরি নেওয়ার পর সিক্রেটের এজেন্ট হিসেবে বারবার একজন খুনি সন্তান হিসেবে দেখেছে। তবে সিএমের ব্যবহার তাকে তার মায়ায় আটকে রেখেছে তোহাকে। এই বাড়িতে আসার আগে তোহার অন্য একটা মিশন সামলাচ্ছিল, তবে মাঝপথে কোনো প্রকার কোনো প্রমাণ না পাওয়ায় বন্ধ করে এই বাড়িতে ঢুকেছিল নিজের প্রতিশোধ নিতে। তবে তোহার সন্দেহ হয়নি। ওই যে কথাই বলে না, পুলিশের মন মানুষের মুখ দেখলে বোঝা যায় অন্তরে কি দেখ খেলেছে। তোহার সবসময় খেয়াল করেছে এত এত পুলিশ নিখোঁজ হলেও তার শ্বশুরের মনে কোনো অনুশোচনা নেই। এমনকি এত বাচ্চা, এত নারী নিখোঁজ হয়, সংবাদপত্রে প্রতিদিন প্রকাশিত হয়, তাও কোনো খারাপ লাগা কাজ করে না। এমনকি সিয়ামও এসব পাত্তা দেয় না। পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। গল্প লেফটেন্যান্ট মেহরাজ মির্জা চলবে।